নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম শ্যামলী শাপিত সন্ধ্যা। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। সালটা ছিল 1896। গোপালপুর রাজবাড়িতে এক জমিদারের কন্যা ছিল শ্যামলী। কিশোরীর বয়সে তার রূপের জন্য চারিদিকে নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই রূপ ছিল তার অভিশাপ। রাজবাড়ির পুরোহিত বলেছিলেন, এই মেয়েটির কুণ্ডলিতে কালের ছায়া আছে, রূপ দিয়ে অনেকে সর্বনাশ করবে। রাজবাড়ির এক আশ্চর্য নিয়ম ছিল, কোনো মেয়ের বয়স যদি 16 পেরিয়ে আর সে পূর্ণিমা রাতে একা থাকে, তাহলে সে কালবশী হয়ে যেতে পারে। এক রাতে রাজবাড়ির দাসী লক্ষ্মী ভুল করে শ্যামলীকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। পূর্ণিমার সন্ধ্যায় সেই রাতে রাজবাড়িতে আগুন লেগে যায়। শ্যামলীর চিৎকার ভেসে আসে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পারেনি, কেউ তাকে বাঁচাতে পারেনি। আগুন নিভে গেলে সবাই খোঁজ করে শ্যামলীকে। তারপর তাকে সেই বন্ধ ঘর থেকে পাওয়া যায়। শুধু পাওয়া গিয়েছিল এক টুকরো গলায় ঝোলানো রুদ্রাক্ষ আর ছায়াপস্য ঢাকা তার দেহ। তখন থেকেই বিশ্বাস জন্মায়, শ্যামলী এখন এই গ্রামের অভিশপ্ত আত্মা। রাহুল, অরিন্দম আর প্রিয়াঙ্কা নিখোঁজ হবার পর তাদের পরিবার ছুটে আসে গ্রামে। সঙ্গে সঙ্গে আসে একজন প্যারামেডিক্যাল এক্সপার্ট, ডক্টর দিব্যেন্দু সরকার। তিনি শোনেন গ্রামের অলিখিত ইতিহাস, রাজবাড়ির গোপন কুঠুরি আর বটতলার কুয়োর রহস্য। এক রাতে দিব্যেন্দু ঢুকে পড়েন রাজবাড়ির ভগ্নপ্রায় মন্দিরে। সেখানে খুঁজে পান পুরনো এক ডায়েরি, শ্যামলীর নিজের হাতে লেখা। ডায়েরিতে লেখা ছিল, আমার মৃত্যু দুর্ঘটনা নয়, রাজবাড়ির মহারাজ আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। আমার চিৎকার, আমার কান্না কেউ শোনেনি, তাই আমি নিজেই নিজেকে আগুন লাগিয়ে দিলাম। আমি এই রাজবাড়ির অভিশাপ হয়ে ফিরে আসব। ডায়েরির শেষ লাইনে লেখা, সন্ধ্যা লাগলেই আমি জাগি, কারণ অন্যায়ের বিচার এখনো হয়নি। ডক্টর দিব্যেন্দু বুঝতে পারেন, এই আত্মা শান্ত হবে না যতক্ষণ না প্রকৃত বিচার হয়। কিন্তু বিচার করবে কি? মহারাজ তো অনেক আগেই মারা গেছে। তবে তিনি আবিষ্কার করেন, মহারাজের বর্তমান বংশধর একজন আছে, সমরেশ রায়চৌধুরী। বর্তমানে কলকাতার এক প্রত্নতাত্ত্বিক ব্যক্তি তিনি। ডক্টর দিব্যেন্দু তাকে গ্রামে আনেন। সমরেশ প্রথম অস্বীকার করে, তার পূর্বপুরুষের অপকর্মে তার কোনো দায় নেই। কিন্তু এক রাতে সে কুয়োর পাশে দাঁড়াতেই শ্যামলীর আত্মা তার সামনে আবির্ভূত হয়। তার চোখে আগুন। সে চিৎকার করে বলছে, তোর রক্তে বিষ আছে, তোর দেহেই আমার প্রতিশোধ। ডক্টর দিব্যেন্দু সিদ্ধান্ত নেন, শ্যামলীর আত্মাকে শান্ত করতে হবে। তিনি আয়োজন করেন এক বিশেষ তান্ত্রশক্তির যজ্ঞ। বটতলার কুয়ো ঘিরে পোড়ানো হয় রক্ষচক্র। মধ্যরাতে যজ্ঞ শুরু হয়। শ্যামলীর আত্মা আবির্ভূত হয়, ভয়াবহ আগুনের মতো লাল চোখ, আর চারপাশে বাতাস ঘূর্ণায়মান। ডক্টর দিব্যেন্দু বলেন, আমরা তোমার সত্য প্রকাশ করেছি, এখন তুমি মুক্তি পাও। কিন্তু শ্যামলী বলে, সত্য প্রকাশে শান্তি হয় না, বিচার চায়, আমার যন্ত্রণার ভাগ যায়। সে সমরেশকে কুয়োর দিকে টেনে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই প্রিয়াঙ্কা আবার ফিরে আসে। সে বলেছিল, সে শুধু হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন মনে পড়ে সে স্বপ্নে শ্যামলীর যন্ত্রণার কথা দেখেছি। সে চিৎকার করে শ্যামলীকে থামাতে বলে, তুমি নারী, আরেক নারীকে তোমার কাহিনী বুঝেছ, ক্ষমা করে দাও, দয়া করো। শ্যামলী থেমে যায়, তার চোখের জল পড়ে মাটিতে, কুয়োর জল থেমে যায়। তুমি বুঝেছ, তাই আজ আমি মুক্ত। এবার এই গ্রাম আবার নিঃশ্বাস নিক, আর কেউ যেন আমায় ডাকতে না শোনে। আস্তে আস্তে তার ছায়া মিলিয়ে যায়, শান্ত হয়ে যায় গ্রাম। 1 বছর পর গোপালপুরে আবার সন্ধ্যাবেলা
মেলা বসে, শিশুরা খেলে, লোকেরা হাঁটে। কুয়োর পাশে ছোট্ট একটা ফলক, শ্যামলী, এক অভিশপ্ত মেয়ের আত্মার মুক্তির স্মরণে। ডক্টর দিব্যেন্দু ফিরে যান কলকাতায়। প্রিয়াঙ্কা লেখেন একটি বই, শ্যামলীর শাপিত সন্ধ্যা, ইতিহাস, আত্মা ও বিচার। আর কেউ শোনে না সেই ডাক, এসো এসো, কারণ শ্যামলী এখন শান্ত হয়ে গেছে, তার আত্মা মুক্তি পেয়েছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।